আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউরোপ চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। তবে কি ক্ষমতার দৌড়ে হেরে যাচ্ছে বিএনপি? তবে কি আগামী সংসদ নির্বাচনে বিএনপির সামনে পরাজয় লেখা হয়ে গেছে? তবে কি বিএনপির স্বপ্ন চূর্ণ হয়ে যাচ্ছে, নাকি বিএনপি আবার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঘুরে দাঁড়াবে? আগামী নির্বাচনে বিএনপির সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম। কি করে সম্ভব? চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমরা বিগত ৫৪ বছর ধরে দেখেছি বাংলাদেশের প্রধান দল ছিল আওয়ামী লীগ। এরপর একে একে অনেক দল ভ্যানিশ হয়ে গেছে। তারপর শহীদ জিয়াউর রহমানের হাত ধরে এসছে জাতীয়তাবাদী বিএনপি। কিন্তু এই জিয়াউর রহমানের হাত ধরে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছিল। এবং জিয়াউর রহমানকে হত্যার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকে হয়ে গেলেন বাংলাদেশের নেত্রী। বেগম খালেদা জিয়া যখন রাজনীতির হাল ধরলেন, ৯০-তে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলেন, জুলুম নির্যাতনের সকল শৃঙ্খল ভেঙে বিজয় এনে দিলেন বাংলাদেশিদের। এরপর তিনি এই স্থান পেলেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। আপোষহীন এই নেত্রী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে, বিদেশি বিভিন্ন এজেন্সির বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে এই দেশকে একটা স্বপ্নের যাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আসে 1-11, যেখানে -2 ফর্মুলার পরিকল্পনা থেকে হঠাৎ করে চলে আসে -1 ফর্মুলা। মাইনাস হয়ে যায় জিয়া পরিবার। তারেক রহমানকে বিনা অপরাধে নির্যাতন করা হয় গোপন অন্ধকারে। অর্থাৎ তাকে গ্রেফতারের নামে আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশের এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো নির্মম নির্যাতন করে। তারপর তাকে বিদেশে চিকিৎসায় পাঠানো হয়। এরপর শুরু হয় বিএনপি এবং জামায়াতের উপর নির্যাতন। পুরো নির্যাতনের পরিকল্পনাটি সাজিয়ে দেয় ওপার থেকে দিল্লি, সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী এবং আওয়ামী ফ্যাসিস্ট। এই রূপটি ক্রমান্বয়ে প্রকাশিত হতে থাকে। প্রায় ১৬ বছর পর বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে, বিপ্লবে এই দেশ আবারও স্বাধীন বাংলাদেশ হিসেবে আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত ১ বছর বা তারও কিছু বেশি সময় ধরে হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার পূর্বের রূপে আর নেই। বিএনপির ভেতরে হাইব্রিড কিংবা বিএনপির ভেতরে কিছু দুষ্ট লোক বিএনপিকে এভাবে মানুষের কাছে অপ্রিয় করে তুলছে। আমার কাছে মনে হয় এটি সত্য। জনাব তারেক রহমান লন্ডন থেকে এই দলটাকে গোছাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এই দলটিতে অনেক ত্যাগী নেতা রয়েছেন, বিগত ১৬ বছর যারা নির্মম নির্যাতন ভোগ করেছে, গুম, ক্রসফায়ার, খুন, রাজনৈতিক বিরোধী মত দমনে এই দক্ষিণ এশিয়াতে এমন নির্মম নির্যাতন নেই যেটি শেখ হাসিনা করেনি। সবটাই করেছে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়। এই দেশ আবার হাসিনা মুক্ত হয়েছে। কিন্তু বিএনপির উপর যে মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হতে যাচ্ছে, নাকি উল্টো পথে হাঁটছে বিএনপি? এরকম বহু চিত্র বা বহু প্রশ্ন এখন মানুষের সামনে। দর্শক, যে বিএনপিকে নিয়ে আমরা লড়াই করেছি বা যে বিএনপির জন্য আমরা এত বড় ফাইট দিয়েছি বিগত ১ যুগের বেশি সময় ধরে, হঠাৎ করে সেই বিএনপিকে আমরা বিএনপির মধ্যে আর খুঁজে পাচ্ছি না। যে বিএনপিতে ডানপন্থীদের আধিপত্য ছিল, তারা হঠাৎ করে কোণঠাসা হয়ে গেল, বামপন্থী গ্রুপটি স্ট্রং হয়ে গেল। বাংলাদেশে যে বিএনপি বিরোধী মত, অর্থাৎ বিএনপি জামাত বা ২০ দলীয় জোট গঠন করে হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা দেখতে পেলাম এরা নিজেরাই বিভাজিত হয়ে গেছে। যে ১৬ বছর ধরে আওয়ামী লীগ
জামায়াতকে মুক্তিযুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী উল্লেখ করেছে, কিন্তু বিএনপি তার কোলে আশ্রয় দিয়েছিল জামায়াতকে। হঠাৎ করে হাসিনা চলে যাবার পর বিএনপি এখন নিজেই জামায়াতকে মানবতা বিরোধী কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী বলছে। কিন্তু গত ১৬ বছর এই শব্দগুলো আমরা বিএনপির কাছে একবারও শুনিনি। তার মানে রাজনৈতিকভাবে একে অপরকে ঘায়েল করার জন্য এই কার্ডগুলো তারা ব্যবহার করছে, এটা স্পষ্ট। যখন বিপ্লব শেষ হয়, আওয়ামী লীগ পালিয়ে যায়, তখন দুটো দৃশ্য আমরা দেখেছি। এক, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে গেছেন, ৩ জন বসে গিয়েছিলেন উপদেষ্টা মণ্ডলীতে। বাকিরা খুব রাষ্ট্রের মানে ক্ষমতার খুব কাছাকাছি থেকে পাওয়ারের রাজনীতি শুরু করে দিয়েছেন। অভিযোগ উঠেছে এদের অনেকেই তারা দেন দরবার, তদবির, চাকরি এটা সেজাতে অজস্র টাকার মালিক হয়ে গেছে। যারা ৩ বেলা খেতে পারেননি তাদের কাছে এখন টাকার পাহাড় জমে গেছে। আর অন্যদিকে বিএনপি সারা দেশে শুরু করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, যে কারণে বিএনপির নামটি হয়ে যায় টেম্পো স্ট্যান্ড। দুটো দৃশ্য আমরা দেখলাম। একটি হলো এনসিপি বা বৈষম্য বিরোধীরা যারা সারা দেশে তদবির বাণিজ্য থেকে শুরু করে নানান রকম সুবিধার নামে, মানুষকে সুবিধা দেওয়ার নাম করে অজস্র টাকা হাতায়, বিদেশে পাচার করে, এমন তথ্য বা এমন অভিযোগ উঠেছে। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দখলদারিত্ব চালিয়েছে, টেন্ডারবাজি করেছে, অর্থাৎ চাঁদাবাজি করেছে। এখন পুরো বাংলাদেশের চাঁদাবাজ শব্দটার সাথে বিএনপি নামটি জড়িয়ে গেছে। তখন তৃতীয় পক্ষ জামাত, যারা হাসিনার বিরোধী আন্দোলনে একদম মূল শাখায় কাজ করেছে। বলা হচ্ছে এই আন্দোলনের নেপথ্যে জামাত এবং শিবির মূল ভূমিকায় ছিল, কিন্তু জামাত এবং শিবির তারা খুব কৌশলী ভূমিকা নিয়েছে এক্ষেত্রে। তারা না তদবির বাণিজ্যে, না চাঁদাবাজি, তারা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে সম্পৃক্ত যেমন করেনি, তেমনি সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন না করে তারা হঠাৎ করে এই ১ বছর বা তার কিছু সময় বেশির মধ্যে তারা মানুষের কাছে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে গেছে। তার প্রথম রেজাল্ট আমরা দেখলাম ৯ তারিখ ডাকসু নির্বাচনে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল, আমরা দেখলাম করুণ পরাজয় বরণ করেছে শিবিরের কাছে। ২৮টি পদের মধ্যে একটি পদও ছাত্রদল পায়নি। অধিকাংশ পদগুলো পেয়েছে কারা? শিবির। আর কিছু পদ, হাতে গোনা ২-৪টি পদ পেয়েছে স্বতন্ত্র। তার মানে একটি পদ পায়নি কেন ছাত্রদল, সব কেন শিবির? এই উত্তর খুঁজতে খুঁজতে তার ২ দিন পর ১১ তারিখে আমরা দেখলাম জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন। সে নির্বাচনে আমরা দেখলাম বিএনপি একইভাবে পরাজিত হয়েছে, অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল একইভাবে পরাজিত হয়েছে। এরপর সারা বাংলাদেশে আমরা একটা নতুন চিত্র দেখতে শুরু করেছি, যে বিএনপি নির্বাচনের জন্য প্রতিদিনই বারবারই চিৎকার করত দ্রুত নির্বাচন দিন, দ্রুত নির্বাচন দিন। যখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসেননি, তিনি বসেছিলেন ৮ তারিখে, হাসিনা পালিয়েছিল ৫ তারিখে, ৭ তারিখে নয়াপল্টনে বিএনপি সমাবেশ করে ৩ মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল। মনে আছে আপনাদের? সারা বাংলাদেশ তখন সিসি করেছে যে এত বড় রক্তক্ষয়ী বিপ্লবের পর বিএনপি কি করে নির্বাচন চায় এই মুহূর্তে, দেশের মধ্যে বহু সংস্কারের প্রয়োজন থাকার পরও। তারপর দেখেছি বিএনপি প্রতিদিন নির্বাচন নির্বাচন নির্বাচন, এই জপতে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে জাকসু নির্বাচনের পর, শিবির জামাতের বিজয়ের পর বিএনপি বুঝতে পেরেছে সারা দেশের দৃশ্য পাল্টে গেছে। লন্ডন থেকে বাংলাদেশ, নয়াপল্টন থেকে বাংলাদেশের প্রতিটি শাখায় একটা নতুন টেনশন সৃষ্টি হয়েছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জিততে পারবে? এই প্রশ্নটি এখন বিএনপির সামনে, যে কারণে বিএনপি এখন দ্রুত নির্বাচন শব্দটি আর উচ্চারণ করছে না। এই মুহূর্তে যদি বাংলাদেশের নির্বাচন হয়, কোন দলটি জিতবে এই পারসেপশন পরিবর্তন হয়ে গেছে। যারা নিজেকে বড় দল দাবি করে এতদিন নির্বাচন চেয়েছে, তারা এখন নতুন করে দাবি তুলছে আওয়ামী লীগ জামাতে ঢুকে গেছে, ছাত্রলীগ শিবিরে ঢুকে গেছে। এই অভিযোগ তারা এখন নতুন করে নতুন ন্যারেটিভ হিসেবে প্রকাশ করছে। অথচ সারা দেশে আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতাদের সুবিধা দিচ্ছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিনিময় তাদের কাছ থেকে টাকা নিচ্ছে।
বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করলে সেখানে হামলে পড়ে বিএনপি, থানা থেকে ছাড়িয়ে নিচ্ছে, বিনিময় টাকা নিচ্ছে, কিন্তু অভিযোগ উঠছে জামাত শিবিরের বিরুদ্ধে। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভুলটা কোথায়, বিএনপি প্রথম যে ভুলটি করেছে, সংক্ষিপ্ত কয়েকটি ভুল উল্লেখ করছি। বিএনপি প্রথম যে ভুলটি করেছে সেটি হলো তারা ভারতকে খুশি করাতে ভারতের ন্যারেটিভে তাদের যাত্রাটা শুরু করে গত 1 বছর ধরে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না, তারা 72-এর সংবিধান পরিবর্তন চায় না, অথচ এই বিষয়গুলো বিগত আন্দোলন সংগ্রামে বেগম জিয়া তারেক রহমান নিজেরাই বলেছিলেন পরিবর্তন করবে। সংবিধান পরিবর্তন বা ছুঁড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু আজকে বিএনপি 72-এর সংবিধান চায়, যে 72-এর সংবিধান তৈরি করে দিয়েছিল ভারত। ভারতের সেই সংবিধানই অটুট থাকতে চায় বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। এবং যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে তারও নিষিদ্ধ চায় না। এবং যে আওয়ামী লীগকে অবৈধ আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল 14 দল, তাদেরও নিষিদ্ধ চায় না জাতীয়তাবাদী বিএনপি। পাশাপাশি সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলো তো রয়েছে। বিএনপির নেতাদের টকশোতে বক্তব্য কিংবা জনসভায় বক্তব্য, তাদের পুরো ন্যারেটিভ বিগত 16 বছরের চিত্রগুলোকে এলোমেলো করে দেয়।